তুমি বাংলায় কত নাম্বার পেতে যাচ্ছ এটা কিন্তু অনেকটাই কিন্তু এই এমসিকিউ এর উপর ডিপেন্ড করে। রিভিশনের সবচেয়ে ভালো প্রক্রিয়া হচ্ছে কি, একটা প্রশ্ন লেখার সাথে সাথেই ওই প্রশ্নটা ফার্স্ট টু লাস্ট একবার দেখে ওটা রিভিশন দিয়ে ফেলা। খাতার মধ্যে তোমার লেখা দেখেই কিন্তু টিচার বুঝতে পারবে তোমার বাস্তবের সৌন্দর্য, এবং সত্যি কথা বলতে ওই সৌন্দর্যই কিন্তু তোমার নাম্বার পাওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে রাখবে। হ্যালো ভাইয়েরা, আশা করছি সবাই ভালোই আছো। আসলে ভালো থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু আমি একটু হলেও বুঝতে পারছি তোমরা এই মুহূর্তে একটু হলেও খুব চাপ অনুভব করছো যে 2 দিন পর পরীক্ষা, যেটা পড়েছি এটা আসলে পরীক্ষায় আসবে কি আসবে না। আমি এই পড়েছি, আমি এটা পড়েছি, সেটা পড়েছি, সকালে একটা পড়ছি, বিকালে ভুলে যাচ্ছি, বিকালে যেটা পড়ছি রাত্রে ভুলে যাচ্ছি। এই ধরনের বেশ কিছু বিভ্রান্তি বা অস্বস্তি তোমাদের মধ্যে এই মুহূর্তে কাজ করছে, এটা আমি বুঝতে পারছি। আর যেহেতু তোমাদের মধ্যে একটু বিভ্রান্তি কাজ করছে, একটু অস্বস্তি কাজ করছে, বিশেষ করে বাংলা পরীক্ষা নিয়ে, এবং বাংলা পরীক্ষা নিয়ে যে একটু বিভ্রান্তি কাজ করবে এটাই স্বাভাবিক। কেননা বিগত সময়গুলোতে, অর্থাৎ বিগত প্রায় 2 বছর, আমি কিন্তু এটা খুব ভালোভাবেই জানি তোমরা মোটামুটি প্রায় সব সাবজেক্টই কম বেশি অনেক সময় দিয়েছ, কিন্তু বাংলায় কিন্তু যেভাবে সময় দেওয়ার কথা ছিল সেভাবে কিন্তু ভাই তুমি আসলে সময়টা দাও। আর এই কারণে কিন্তু পরীক্ষার আগে এসে এই মুহূর্তে একটু হলেও টেনশন কাজ করছে। তো যাই হোক, আমি তোমাদের সামনে হাজির হয়েছি একটাই কারণে, যাতে করে তোমার এই টেনশন একটু কমানো যায়, তোমার মধ্যে যে বিভ্রান্তি রয়েছে সেটা যেন একটু কমানো যায়। এবং আমি আজকের এই ভিডিওতে মূলত তোমাদেরকে এমন কিছু ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব যার কারণেই মূলত কিন্তু বাংলা প্রথম পত্রে সবাই খুব খারাপ করে। সত্যি কথা বলতে বিগত বছরের বোর্ড পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে আমি দেখেছি যে এইচএসসি পরীক্ষায় বিশেষ করে যে সকল স্টুডেন্টসদের A+ মিস হয়ে গিয়েছে তাদের বড় একটা অংশই কিন্তু মূলত এই বাংলায় A+ মিস হওয়ার কারণে কিন্তু A+ মিস হয়েছে। তো আমি আজকে যে সকল কারণে মূলত তোমার A+টা মিস হতে পারে বা তোমার পরীক্ষায় একটা অস্বস্তিতে তুমি পড়তে পারো, এই বিষয়গুলো আমি তোমাদের আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব, এবং আশা করছি আজকের এই ভিডিও থেকে তুমি একটু হলেও উপকৃত হতে পারো। তো চলো তাহলে আমরা আস্তে আস্তে শুরু করি আমাদের মূল পর্ব। দেখো, তোমার প্রথম কাজ হবে হচ্ছে এই মুহূর্তে, পরীক্ষা যেহেতু আর 2-3 দিন পর, তোমার এই মুহূর্তে প্রথম কাজ হচ্ছে তোমার পরীক্ষার হলে যে বিষয়গুলো একেবারে মোস্ট ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রাখা। সেটা কেমন? আমি ধরে নিচ্ছি তোমার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, কলম বা অন্যান্য যে বিষয়গুলো তোমার পরীক্ষার হলে লাগবে বলে তুমি ভাবছো সেটা সুন্দর করে গুছিয়ে রাখা। এক্ষেত্রে সবচেয়ে বিষয়টা আমি গুরুত্ব দিয়ে বলবো সেটা হচ্ছে তুমি যে কলমটা দিয়ে লিখতে চাচ্ছ পরীক্ষার হলে সেই কলমটা এখন থেকে কিন্তু গুছিয়ে রাখা। অর্থাৎ বিশেষ করে বাংলা প্রথম পত্রে তুমি জানো যে তোমাকে এমসিকিউ প্রশ্ন আনসার করতে হবে এবং তারপরে সৃজনশীল প্রশ্ন। তো সেক্ষেত্রে দেখা যায় তুমি এমসিকিউ প্রশ্নটা, অর্থাৎ ওই যে বৃত্তটা তুমি ভরাট করতে চাচ্ছ কোন কলম দিয়ে, সে কলমটা তুমি এখনই রেডি করে রাখো। হ্যাঁ, এবং সৃজনশীল প্রশ্ন লেখার সময় তুমি কোন কলমটা দিয়ে যে তুমি আনসার করতে চাচ্ছ বা লিখতে চাচ্ছ এটা তুমি এখনই গুছিয়ে রাখো এবং সুন্দর করে সেটা প্রস্তুত করে রেখে দাও, যেন পরীক্ষার হলে যে তোমাকে একটু অস্বস্তিতে না পড়তে হয়। ঠিক আছে? ওকে, তাহলে আমি সব কিছু গুছিয়ে রাখলাম। তারপরে আস্তে আস্তে পরীক্ষার হলে, পরীক্ষার দিন দেখবা যে কেমন জানি পরীক্ষার হলে যাওয়ার পরে তুমি অনেকটা ঘাবড়িয়ে যাবা। কেন ঘাবড়িয়ে যাবা জানো? কেননা তোমার মনের মধ্যে কেমন জানি একটা ভয় ভয় কাজ করছে যে আমি যেটা পড়েছি এটা আসলে পরীক্ষা আসবে কি না। ওই ফ্রেন্ডকে দেখে মনে হচ্ছে ও মনে অনেক কিছু পড়ে এসেছে, আমি মনে হয় কিছুই পড়িনি। বিশ্বাস করো ভাইয়া, তোমার মধ্যে যেটা কাজ করবে এটা কম বেশি সবার মধ্যে কাজ করবে, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দেখবা প্রথম পরীক্ষাটার পরে তোমার মধ্যে এই ভয়ভীতি অনেকটাই কমে যাবে। তো ঘাবড়ানোর কোনো দরকার নেই, নিজের উপর বিশ্বাস রাখো, আস্থা রাখো। তুমি যা পড়ে এসেছো, যেটুকু পড়েছো, তুমি ওইখান থেকেই সব কিছু সুন্দর করে পারফর্ম করে আসতে পারো। ওকে ওকে, তাহলে এরপরে যেটা সেটা হচ্ছে পরীক্ষা শুরু হয়ে গেল। পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরে একেবারে প্রথমেই আমি এমসিকিউ নিয়ে একটু কথা বলি। এমসিকিউ বা বহু নির্বাচনী অভিক্ষায় দেখা যায় সাধারণত 30টা প্রশ্ন থাকে, কি তাই না? তো এই 30টা প্রশ্ন কিন্তু তুমি আনসার করতে যে তোমাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কেননা তুমি বিশ্বাস করো আর নাই করো, তুমি বাংলায় কত নাম্বার পেতে যাচ্ছ এটা কিন্তু অনেকটাই কিন্তু এই এমসিকিউ এর উপর ডিপেন্ড করে, কি তাই না? অর্থাৎ এমসিকিউ তুমি যদি পুরোপুরি একটা ভালো নাম্বার মোটামুটি পেতে পারো তাহলে দেখা যাবে তুমি কিন্তু
A+ পাওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবে। এক্ষেত্রে যে বিষয়টা একটু বলা প্রয়োজন সেটা হচ্ছে এমসিকিউ সাধারণত দেখা যায় যে গদ্য থেকে 12টা প্রশ্ন আসে, পদ্য থেকে 12টা এবং উপন্যাস থেকে 3টা এবং নাটক থেকে 3টা, সব মিলে এরকম 30টা মতো প্রশ্ন থাকে এবং এই 30টা প্রশ্নই কিন্তু তোমাকে খুব পুঙ্খানুপুঙ্খ রূপে আনসার করতে হবে। তো এক্ষেত্রে আমি ভাই তোমাদেরকে একবারে প্রথমে যেটা বলবো, তোমাদেরকে যে ওএমআর শিটটা দেওয়া হবে, এই ওএমআর শিটে তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তোমার নাম এবং অবশ্যই কোন সেটের প্রশ্ন, এটা সুন্দর করে দেখে জেনে শুনে বুঝে পুঙ্খানুপুঙ্খ রূপে তুমি বৃত্ত ভরাট করো। এক্ষেত্রে যে সমস্যাটা আমাদের ছেলেমেয়েদের হয় সেটা হচ্ছে যে যেহেতু প্রথম পরীক্ষা, তারা যেহেতু অনেকটা ঘাবড়িয়ে যায়, এই জন্য কিন্তু অনেকটা ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার কিছু নেই। আমি এক্ষেত্রে ভাই তোমাদেরকে ছোট্ট যে পরামর্শটা দিব সেটা হচ্ছে এই, তুমি যেহেতু 30 মিনিট থাকে 30টা প্রশ্নের জন্য, তোমার প্রথম কাজ হচ্ছে তুমি যে কয়টা প্রশ্ন মোটামুটি একবারে উত্তর করতে পারবে। আমি ধরে নিচ্ছি তুমি 30টা প্রশ্নের মধ্যে প্রায় 20 থেকে 22টা প্রশ্ন মোটামুটি 10-12 মিনিটের মধ্যে তুমি দেখবা যে সব উত্তর করতে পেরেছো। তো তোমার কাজ হবে হচ্ছে এই যে 20-22টা প্রশ্ন তুমি একেবারে পারফেক্টলি উত্তর করে গিয়েছো এবং এটা নিয়ে কোনো কনফিউশন নেই। তুমি সুন্দর করে বৃত্তগুলো সুন্দর করে ধীরে সুস্থে বৃত্ত ভরাট করে ফেলো। এখন এই বৃত্ত ভরাটের ক্ষেত্রে কিন্তু অনেকের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে ভাইয়া বৃত্তর বাইরে আমার চলে গেছে আমার কলমের কালি, এটা সমস্যা আছে কিনা। অনেকে কি করে একটা বৃত্ত ভরাট করতে যে পাশের বৃত্ত ভরাট করে আসে। আর এই ক্ষেত্রে আমি ভাইয়া বলবো, যদি কোনো না কোনো কারণে দেখো যে এ ধরনের সমস্যা হয়ে গেছে, তুমি এটা নিয়ে একটু বিচলিত হবে না, একটু পাজলড হবে না, একটু কনফিউজড হবে না। তোমার উচিত হবে পরবর্তী প্রশ্নে চলে যাওয়া। হ্যাঁ, এবং এই জন্য আমি বারবার বলছি যে কলমটা রেডি করে রাখা। যখন তুমি বৃত্তটা ভরাট করবে সুন্দর করে দেখে শুনে বুঝে শুনে ভরাট করবে, যাতে কোনোভাবেই বৃত্তের বাইরে তোমার কলমের কালি না চলে যায়। একটা বৃত্ত ভরাট করতে যে জন্য আর একটা বৃত্ত ভরাট না হয়। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখবে। তাহলে কি কথা ছিল? কথা হচ্ছিল যে এই যে একবারে আমি 20 থেকে 22টা প্রশ্ন আনসার আমার করা শেষ, তাই না? এরপরে বাকি যে প্রশ্নগুলো থাকে, এটা দেখবা প্রথমবার তুমি যখন ওই প্রশ্নটা দেখেছিলে, ওই প্রশ্নটা দেখার সাথে সাথে কিন্তু তোমার ব্রেইন কিন্তু তোমাকে নক করে যে আসলে ওই প্রশ্নটার উত্তর কি ছিল। আসলে এটা তোমার দোষ না, এটা হচ্ছে হিউম্যান ব্রেনের নেচার। হ্যাঁ, সে প্রথম যখন কোনো কিছু দেখে সাথে সাথে তার ব্রেন কিন্তু সিগন্যাল নাও দিতে পারে, কিন্তু দেখা গেল যে ওই একই প্রশ্ন যখন সে সেকেন্ড টাইম বা থার্ড টাইম দেখে, তখন কিন্তু তার ব্রেন কিন্তু তাকে সিগন্যাল দেয়। তো এই জন্য আমি এমসিকিউর ক্ষেত্রে ভাই তোমাদেরকে পরামর্শ দিব, তুমি যে কয়টা প্রশ্ন একবারে উত্তর করে যাও, পারফেক্টলি সুন্দর করে উত্তর করে যাও, পরবর্তী প্রশ্নগুলো তুমি সুন্দর করে এরকম পাশে মার্ক করে রেখে দাও যে আমার এই প্রশ্নগুলো এখনো বাকি, আমি পরবর্তীতে এসে এটা উত্তর করব। ঠিক আছে, এবার ওই মার্ক করা প্রশ্নগুলো তুমি ধীরে সুস্থে দেখে শুনে বুঝে শুনে উত্তর করবা। এক্ষেত্রে আমি তোমাদের ছোট্ট আরেকটা পরামর্শ একটু দিয়ে রাখি, সেটা হচ্ছে এই এমসিকিউ যেহেতু 4টা অপশন থাকে, তুমি সবসময় চেষ্টা করবা এই 4টা অপশন থেকে যত দ্রুত পারা যায় 4টা অপশন থেকে 2টা অপশন একেবারে বাদ দেওয়ার, যে না আমি মোটামুটি কনফার্ম এই 2টা বাদ, আর বাকি যে 2টা আছে এই 2টার থেকে যে কোনো একটা উত্তর হবে। এবং তুমি খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থে ওই 2টা থেকে একটা উত্তর করে আসো, একটা পর্যায়ে দেখবে তোমার উত্তর হয়ে গেছে। আমি দেখেছি আমাদের অনেক ভালো ভালো স্টুডেন্টস, তারা কি করে পরীক্ষার হলে যায় অন্যের উপর নির্ভর করে, যে না আমি যে 2-5টা প্রশ্ন পারবো না, আমি পাশের জনের কাছ থেকে শুনে জেনে উত্তরটা করে আসবো। আমি তোমাদেরকে করজোড়ে অনুরোধ করছি, মনের ভুলেও এই কাজটা করবা না। কেননা তোমার কাছে যে প্রশ্নটা ভাইয়া কঠিন লাগছে, বিশ্বাস করো তুমি যার উপর ডিপেন্ড করে আছো তার কাছেও কিন্তু এই প্রশ্নটাই কঠিন লাগছে। সুতরাং এইটা মনে করার দরকার নেই যে আমি যে প্রশ্নটা পারছি না তার মানে আমাদের এই পরীক্ষার হলে মনে হয় সবাই এই প্রশ্নটা উত্তর পারে। বিশ্বাস করো সবার কাছেই কিন্তু এই প্রশ্নটা কঠিন। তো যেহেতু এই প্রশ্নটা সবার কাছেই কঠিন, তোমার অন্যের উপর ডিপেন্ড করে উত্তর করার কোনো দরকার নেই, বরং তুমি তোমার সর্বোচ্চ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তুমি উত্তরটা করে আসো এবং আমি বিশ্বাস করি তোমার উত্তরটাই পারফেক্ট হবে। ঠিক আছে, তাহলে কিন্তু কি হয়ে গেল, এইভাবে সুন্দর করে আমরা এমসিকিউটা শেষ করলাম। এবার এমসিকিউ এর সাথে সাথে ঘন্টা পড়ে যাবে। এরপরে কি, এরপরে হচ্ছে সৃজনশীল প্রশ্ন। তো সৃজনশীল প্রশ্নটা সম্মানিত শিক্ষক তোমাকে প্রশ্ন দিয়ে দিবেন, তারপরে তুমি আস্তে আস্তে লেখা শুরু করবে। এক্ষেত্রে তোমার প্রথম কাজ হচ্ছে, খুবই মনোযোগ দিয়ে শোনো, তোমার প্রথম কাজ হচ্ছে পুরো প্রশ্নটা একেবারে ফার্স্ট টু লাস্ট সুন্দর করে একবার না মিনিমাম 2বার সুন্দর করে দেখা। তুমি আমাকে বলতে পারো যে ভাই 2বার ভালোভাবে পড়তে গেলে তো 5 মিনিট সময় চলে যাবে। 5 মিনিট যাক, বিশ্বাস করো এই যে 5 মিনিট তোমার প্রশ্নটা পড়তে যাচ্ছে, এটা সময়ের অপচয় না, বরং এটা তোমার পরীক্ষা ভালো হওয়ার একটা কৌশল।
তুমি প্রথমে এই প্রশ্নটা ফার্স্ট টু লাস্ট একবারের জায়গায় দুইবার পড়তে যেয়ে দেখতে পারবা বা বুঝে যাবা যে এই 11টা প্রশ্নের মধ্যে অর্থাৎ সৃজনশীল 11টা প্রশ্নের মধ্যে কোন 7টা প্রশ্ন আমি উত্তর করব। এবং এক্ষেত্রে আমি তোমাদেরকে অবশ্যই অনুরোধ করব, তুমি যে 7টা প্রশ্ন সবচেয়ে ভালোভাবে উত্তর করতে পারবা, যে প্রশ্ন উত্তর করতে যে তুমি একটু অস্বস্তিতে ভুগবে না, তোমার উচিত হবে সেই প্রশ্নটা সবার আগে উত্তর করা এবং সেই সকল প্রশ্নগুলো সিলেক্ট করা যে আমি এই প্রশ্নগুলোর উত্তর করব। ঠিক আছে? এমন কোনো কথা নেই যে ওই প্রশ্নটা উত্তর করলে বেশি নাম্বার পাওয়া যাবে, এই প্রশ্নটা উত্তর করলে কম নাম্বার পাওয়া যাবে। ঠিক আছে? থ্যাংক ইউ। এক্ষেত্রে দেখো, এখনো পর্যন্ত আমি কিন্তু জানি তোমরা অনেকেই আছো এখনো পর্যন্ত একটা বিষয় জানো না, সেটা হচ্ছে বাংলা প্রথম পত্রের সৃজনশীল প্রশ্নের এই 11টা প্রশ্ন কিন্তু মোটামুটিভাবে 4টা ভাগে বিভক্ত, অর্থাৎ ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ। ক বিভাগে প্রশ্ন আসে গদ্য থেকে, অর্থাৎ গদ্য থেকে ক বিভাগে 4টা প্রশ্ন আসবে এবং এক্ষেত্রে কিন্তু তোমাকে ন্যূনতম 2টা প্রশ্ন উত্তর করতেই হবে। খ বিভাগে প্রশ্ন আসবে 3টা। খ বিভাগে সাধারণত পদ্য বা কবিতা থেকে প্রশ্ন আসে এবং এই 3টা প্রশ্ন থেকে তোমাকে কিন্তু অবশ্যই 2টা প্রশ্ন উত্তর করতেই হবে। ঠিক আছে? গ বিভাগে সাধারণত দেখা যায় উপন্যাস থেকে প্রশ্ন আসে এবং উপন্যাস থেকে 2টা প্রশ্ন থাকে, অবশ্যই কিন্তু একটা প্রশ্ন উত্তর করতেই হবে। ঘ বিভাগে নাটক থেকে প্রশ্ন আসে এবং নাটকে একইভাবে 2টা প্রশ্ন থাকে, একটা প্রশ্নের কিন্তু উত্তর অবশ্যই করতে হবে। আমি দেখেছি পরীক্ষার ঠিক 1 সপ্তাহ আগে অনেক ছেলে মেয়ে জানতে পারে যে আমাকে নাটক থেকে প্রশ্ন উত্তর করতেই হবে, উপন্যাস থেকে উত্তর করতেই হবে। বিশ্বাস করো, তুমি যদি নাটক বা উপন্যাস থেকে আনসার না করো তাহলে কিন্তু তুমি যত ভালোভাবে গদ্য বা পদ্য থেকে উত্তর করে আসো না কেন, তোমার খাতা কিন্তু সুন্দরভাবে কাউন্ট করা হবে না। এবং প্রশ্ন হাতে পেয়ে সুন্দর করে দেখবা উপরে কিন্তু বিশেষ দ্রষ্টব্যে সুন্দর করে লেখা থাকে যে ক বিভাগ এবং খ বিভাগ থেকে ন্যূনতম 2টি করে এবং গ বিভাগ এবং ঘ বিভাগ থেকে 1টি করে প্রশ্নের অবশ্যই উত্তর করতে হবে। ঠিক আছে? তাহলে এখন পর্যন্ত যারা এই বিষয়টা নিয়ে কনফিউজড আছো তাদের জন্য আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি, নাটক এবং উপন্যাস থেকে কিন্তু অবশ্যই একটা করে প্রশ্ন উত্তর করে আসতে হবে। ঠিক আছে? আশা করছি বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, এবার তাহলে আমি মূলত বিষয়টা যেহেতু বুঝে গেলাম, এবার আমি উত্তর করা শুরু করলাম। আচ্ছা, এবার উত্তর করতে যেয়ে প্রথম কাজ হচ্ছে তোমার টাইম বাজেটিং বা টাইম ম্যানেজমেন্ট। তুমি একটা জিনিস কখন লক্ষ্য করে দেখেছো? তুমি কিন্তু পরীক্ষার জন্য সময় পাচ্ছ 150 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিট। 150 মিনিটকে তুমি 7টা প্রশ্ন দিয়ে ভাগ করে দেখো, অর্থাৎ 150কে 7 দিয়ে ভাগ করে দেখো, তুমি সর্বোচ্চ সময় পাচ্ছ 21 থেকে 22 মিনিট, অর্থাৎ পার কোশ্চেন তুমি সর্বোচ্চ হলে 21 মিনিট থেকে 22 মিনিট সময় পাবা। আচ্ছা, ওই যে প্রথম প্রশ্নটা যখন তুমি লেখা শুরু করলে, প্রথম প্রশ্নটা লিখতে যে তুমি দেখবা যে টিচার আসবে, এক বা একাধিকবার তোমার একটা সিগনেচার নেবে, তোমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে কিনা, দেখা যাবে যে প্রথম প্রশ্ন লিখতে যেয়ে কিন্তু প্রায় 30 মিনিট চলে যাচ্ছে। এটা হয় এবং এটা যে শুধু তোমার হবে তা না, কম বেশি সবারই হবে। তো এক্ষেত্রে আমি ভাই তোমাদেরকে যেটা অনুরোধ করবো সেটা হচ্ছে প্রথম প্রশ্ন লিখতে যেয়ে যদি তুমি দেখো যে তোমার সময়টা একটু বেশি চলে গেছে, এটা নিয়ে একটু বিচলিত হওয়ার কিছু নাই, বরং তোমার উচিত হবে জাস্ট এরকম ঘড়ির দিকে তাকাবে আর পরবর্তী প্রশ্নের উত্তরগুলো যেন সুনির্দিষ্ট সময়ের মধ্যে তুমি শেষ করতে পারো, এটা বারবার ঘড়ির দিকে খেয়াল রাখবে। বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি? অর্থাৎ এই 20 মিনিট বা 21 মিনিটের মধ্যে তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর যাতে সুন্দর করে লিখে আসা যায় সেই চিন্তাটাই করবা এবং সেই প্ল্যান করে সবসময় লিখবা। ওকে, এবার প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে কি কি সমস্যা হয় সেটা আমি একটু বলি। প্রথমে সাধারণত দেখা যায় যে আমাদেরকে একটা সৃজনশীল প্রশ্নে 4টা ভাগ থাকে, ক, খ, গ, ঘ। এক্ষেত্রে সবচেয়ে যে বড় সমস্যাটা আমাদের ছেলেমেয়েদের, বড় একটা প্রশ্ন তারা সবসময় করে থাকে যে ভাইয়া আমি কোন প্রশ্ন কত পেজ লিখব। ইটস এ বিগ কোশ্চেন্স যে ভাইয়া কোন প্রশ্ন কত পেজ লিখলে ভাইয়া আমি সবচেয়ে ভালো নাম্বার পাবো, কি তাই না? আমি তোমাদের উদ্দেশ্যে যেটা একেবারে সর্বশেষ বলবো সেটা হচ্ছে এই পেজ নাম্বারিং, এই চিন্তাটা আজকের পর থেকে মাথার থেকে একেবারেই ঝেড়ে ফেলো। পেজ নাম্বার এটা কিছুই না। সম্মানিত যে শিক্ষক তোমার খাতা দেখবেন, তিনি তোমার খাতাটা ঠিক এরকম হাতে নেওয়ার সাথে সাথেই তিনি বুঝে যাবেন যে তোমার লেখার স্ট্যান্ডার্ড। বিশ্বাস করো, টিচার সবসময় তোমার লেখার স্ট্যান্ডার্ডটাই দেখেন, উনি তোমার কোয়ালিটি দেখেন, উনি তোমার লেখার কোয়ান্টিটি কিন্তু ওইভাবে মেজারমেন্ট করেন। বিশ্বাস করো, এটাই সত্যি। তো যাই হোক,
যেহেতু একটা সৃজনশীল প্রশ্ন 4টা ভাগে বিভক্ত, প্রথমে হচ্ছে ক নাম্বার প্রশ্নটা কি? ক নাম্বার প্রশ্নটা হচ্ছে একেবারে 1 নম্বরের প্রশ্ন, সাধারণত আমরা যেটাকে বলি জ্ঞানমূলক প্রশ্ন। এখন জ্ঞানমূলক প্রশ্নে তুমি ধরে নাও একটা প্রশ্ন, কথার কথা আমি ধরে নিচ্ছি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অপরিচিতা গল্প থেকে ছোট্ট একটা প্রশ্ন তোমাকে দিল যে অনুপমের পিতা পেশা কি ছিল। আচ্ছা, এই প্রশ্নটা উত্তর করতে যে তুমি একটু নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখো তো, অনুপমের বাবার পেশা কি ছিল, এটা লিখতে যেয়ে কি 2-3 লাইন লেখার দরকার আছে? কোনোভাবে লেখার দরকার নেই। ক নাম্বার প্রশ্নে সবসময় মনে রাখবা 1 লাইন থেকে 1.5 লাইনের বেশি লেখার প্রয়োজনই নেই। আবারও বলছি, ক নাম্বার বা জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে 1 লাইন সর্বোচ্চ। যেমন এই প্রশ্ন উত্তর আমরা করতে পারি যে অনুপমের বাবা পেশা ছিল ওকালতি, শেষ। ইভেন এমন অনেক প্রশ্ন আছে যদি তুমি একটা শব্দ লিখে আসো তাও কিন্তু তুমি পরিপূর্ণ নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? সুতরাং এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে তাহলে খ নাম্বার প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন। অনেকে প্রশ্ন করে থাকে যে ভাই অনুধাবনমূলক প্রশ্ন কয় পেজ লিখবো? একেবারে মাথার থেকে ঝেড়ে ফেলো, পেজ নিয়ে চিন্তা করারই দরকার নেই। অনুধাবনমূলক প্রশ্ন তুমি সবসময় চেষ্টা করবা একটা পাতার অর্ধেক লেখার। আমি আবার দেখিয়ে দিচ্ছি, 1 পেজ না কিন্তু একটা পাতা। আমি ধরে নিচ্ছি এই একটা পাতা, এই পাতার তুমি জাস্ট অর্ধেক মতো লিখতে পারো, ঠিক আছে? এর বেশি লেখার দরকার নেই। 2 নম্বরের জন্য আমার তো 3-4 পেজ লেখার কোনো প্রয়োজন নেই। 2 নম্বরের জন্য একটা পাতার অর্ধেক যদি সুন্দর করে 7-8 লাইনে সুন্দর করে গুছিয়ে লেখা যায়, আমার কেন জানি মনে হয় 2 এর মধ্যে 2 পাওয়া সম্ভব। ওকে, এরপরে যেটা সেটা হচ্ছে গ নাম্বার প্রশ্ন, অর্থাৎ যেটাকে আমরা বলছি প্রয়োগমূলক প্রশ্ন। তো প্রয়োগমূলক প্রশ্নে আমি তোমাদেরকে একেবারে প্রথমে যে অনুরোধটা করব সেটা হচ্ছে গ নাম্বার প্রশ্নে তুমি সবসময় চেষ্টা করবা 3টা পার্ট করে লেখার জন্য। আবার বলছি, গ নাম্বার প্রশ্নের চেষ্টা করবা সুন্দর করে 3টা পার্ট করে আস্তে আস্তে সুন্দর করে লেখার জন্য। প্রথমে একটু ভূমিকা বা সূচনার মতো লিখে নিবা যে উদ্দীপকে যেটা বলা হয়েছে এটার সাথে এটা ঠিক আছে বা এটা। এরপরে যেটা করবা, সেকেন্ড প্যারায় যে তুমি চেষ্টা করবা আলোচ্য যে গল্প বা কবিতা বা নাটক বা উপন্যাস থেকে এই উদ্দীপকে কি বলতে চাচ্ছে, অর্থাৎ আলোচ্য এই গল্প বা কবিতার যে বিষয়টা আছে এর সাথে রিলেটেড, এটা সুন্দর করে একটা প্যারা লিখবা। এবং সর্বশেষ বা থার্ড প্যারাতে যে ওই উদ্দীপকের সাথে এই গল্পের যে সমন্বয় হয়েছে এটা সুন্দর করে লিখবা। তাহলে আমি কি করলাম, গ নাম্বার প্রশ্নে যে আমি কিন্তু মোটামুটিভাবে 3টা পার্টে সুন্দর করে গুছিয়ে লিখলাম। এক্ষেত্রে একই কথা যে ভাই আমি কয় পেজ লিখবো, পেজ নিয়ে মাথার থেকে দুশ্চিন্তা একেবারে ছেড়ে ফেলো। গ নাম্বার প্রশ্নে তুমি সর্বোচ্চ 1.5 পাতা লেখো, এর বেশি লেখার দরকার নেই। 1.5 পাতা মানে কি, আবারও বলছি, এই 1 পাতা সম্পূর্ণ সুন্দর করে লিখলাম এবং পরবর্তী পাতায় যে অর্ধেক লিখলাম, এর বেশি লেখার দরকার নেই, ঠিক আছে? এরপরে প্রশ্ন কি, ঘ নাম্বার প্রশ্ন, যেটাকে আমরা বলছি উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। আমি একটু তোমাদেরকে অনুরোধ করব উচ্চতর দক্ষতামূলক এই প্রশ্নটা লেখার ক্ষেত্রে লেখার আগে একটু চিন্তা করে তারপরে লিখবা। যেমন আমি কথার কথা ধরে নিচ্ছি অপরিচিতা গল্প থেকে একটা প্রশ্ন এসেছে এবং ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে আলোচ্য উদ্দীপকে অপরিচিতা গল্পের মূল ভাব ফুটে ওঠেনি। প্রশ্নে বলা হয়েছে যে মূল ভাব ফুটে ওঠেনি। তাহলে তোমার উচিত কি, তুমি যখন উত্তরটা করতে যাবা তোমার কিন্তু ওই প্রশ্নের উপর ভিত্তি করেই কিন্তু লিখতে হবে। প্রশ্নে বলা হয়েছে যে উদ্দীপকে আলোচ্য গল্পের মূল ভাব ফুটে ওঠেনি, তোমার তো বাবা জোর করে মূল ভাব ফুটিয়ে তোলার দরকারই নেই। তুমি কি করবা, তাহলে সুন্দর করে এটা গুছিয়ে লিখ। এবং আমি এক্ষেত্রে তোমাদেরকে ছোট্ট একটা অনুরোধ করবো, সেটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে তোমরা চেষ্টা করবা 4টা পার্ট করে সুন্দর করে ছোট ছোট করে 4টা পার্ট করে সুন্দর করে উত্তরটা করে আসবে। যেমন প্রথমে তুমি ভূমিকার মতো করে 1 লাইন 1.5 লাইনে লিখবা যে হ্যাঁ আলোচ্য উদ্দীপকে আসলেই মূল গল্পে মূল ভাব ফুটে ওঠেন। তারপরে তুমি কি করবা, পরবর্তী পার্টে যে অপরিচিতা গল্পে বা আলোচ্য গল্প বা প্রবন্ধে বা কবিতায় কি বলা হয়েছে ওটা সুন্দর একটা পার্টে লিখবা। তারপরে লিখবা উদ্দীপকে কি বলা হয়েছে এবং সর্বশেষ বা চতুর্থ প্যারায় এসে কি করবা, চতুর্থ প্যারায় এসে একেবারে সুন্দর করে এই উদ্দীপক এবং গল্প বা কবিতার সাথে সমন্বয় করে সুন্দর করে তুমি যেটা লিখেছো এটা সুন্দর করে ফুটিয়ে তুলবে। তাহলে কি হলো দেখো, 4টা পার্টে কিন্তু সুন্দর করে আমি আমার মতামত বা বিশ্লেষণধর্মী মতামত কিন্তু সুন্দর করে তুলে ধরলাম। আমি কি তোমাদেরকে বোঝাতে পেরেছি? এইভাবে সুন্দর করে আস্তে আস্তে লিখবা। আশা করছি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। তাহলে প্রথমে যে কথাটা বলছি আবারও বলছি যে আমাদের ছেলেমেয়েরা কি বলে যে প্রথম প্রশ্নটা এত ভালো করে লেখে
দেখা গেল যে শেষের প্রশ্ন যে লেখার একেবারে সময় পায় না। আমি আবারও বারবার তোমাদেরকে অনুরোধ করছি, তুমি সবসময় চেষ্টা করবা তোমার পুরো খাতাতে যেন একই ধাঁচের লেখা থাকে। প্রথম প্রশ্ন তুমি যত ভালোভাবে লেখো না কেন, সম্মানিত শিক্ষক কিন্তু 10-এর মধ্যে তোমাকে 8 বা 8.5-এর বেশি দিবেই না। বরং দেখা গেল যে তুমি এভারেজ যদি সুন্দর করে লিখে যাও, দেখা গেল 7, 7.5, 8 করে পেয়ে গেছো 7টা প্রশ্ন, দেখা যাবে শেষ পর্যন্ত তুমি কিন্তু গোলটা দিয়ে আসতে পারবে। এবং আমি আমার ছোট্ট জীবনে অভিজ্ঞতা দেখেছি, আমাদের বেশিরভাগ ছেলেমেয়েরা বাংলায় A+ মিস করে কিন্তু শুধু এই একটাই কারণে, শেষের প্রশ্নটা যে লেখার সময় তার আর হাতের সময় থাকে না। কোনো না কোনো কারণ দেখা গেল গ নাম্বার বা ঘ নাম্বার প্রশ্নটা সে উত্তর করে আসতে পারেন। এটা কোনোভাবেই করা যাবে না। অনেকে বলে থাকে যে ভাই আমার এই প্রশ্নটা কমন আসেনি, এই প্রশ্নটা আনকমন আসছে, আমি কি করে লিখবো? তুমি যা পারো, যেটুকু পারো লিখে আসো। দেখো, বাংলা প্রথম পত্রের সবচেয়ে বড় একটা সুবিধা কিন্তু এটা, যে এটা ম্যাথের মতো না যে উত্তর একেবারে 100% কারেক্ট হতেই হবে। তুমি যেটুকু পারো, তোমার ব্রেনে যেটুকু আছে ওই মুহূর্তে তুমি সর্বোচ্চটা লিখে আসো। অন্তত 1 নাম্বার হলেও তো তুমি পাবা। ওই 1 নাম্বার দেখা গেল শেষ পর্যন্ত তোমার একটা গ্রেড অনেক আপগ্রেড করে দিলাম, অনেক সুন্দর করে তোমার মার্কসটা একটা স্ট্যান্ডার্ড জায়গায় চলে আসে। ঠিক আছে? ওকে, তাহলে আমি এইভাবে সুন্দর করে ধীরে সুস্থে আস্তে আস্তে প্রত্যেকটা প্রশ্ন একটার পর একটা লেখা শুরু করলাম এবং সুন্দর করে লিখলাম। ওকে, এরপরে দেখা গেল যে একেবারে দেখতে দেখতে দেখবা যে পরীক্ষার হলে কিন্তু সময় শেষ হয়ে যাবে। এক্ষেত্রে রিভিশন নিয়ে খুব বড় ধরনের একটা দুশ্চিন্তা আমাদের ছেলেমেয়েদের মধ্যে দেখা যায়। সত্যি কথা বলতে রিভিশনের সবচেয়ে ভালো প্রক্রিয়া হচ্ছে কি, একটা প্রশ্ন লেখার সাথে সাথেই ওই প্রশ্নটা ফার্স্ট টু লাস্ট একবার দেখে ওটা রিভিশন দিয়ে ফেলা। কিন্তু আমি এটা খুব ভালোভাবে জানি আমাদের দেশের বেশিরভাগ ছেলেমেয়েরা কিন্তু এটাতে অভ্যস্ত না। তারা কি করে, একেবারে পরীক্ষার শেষে যে রিভিশন দেয়। তো আমি এই মুহূর্তে যেটা বলবো, তুমি ছোটবেলা থেকে যেটাতে অভ্যস্ত তুমি সেটাই করো, কোনো সমস্যা নেই। তবে আমি তোমাদেরকে অনুরোধ করব 5 মিনিট সময় হলেও কিন্তু শেষে রাখতে হবে রিভিশনের জন্য। আমি দেখেছি অনেক স্টুডেন্ট কি করে, যে 7 নম্বর প্রশ্নটা, ক নাম্বার প্রশ্নটা উত্তর এই পাতায় লিখেছে, আর খ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ঠিক এখান থেকে 10 পাতা পর। তাহলে তুমি বলো তো, যে শিক্ষক তোমার খাতা দেখছেন, ওনার কি আসলে এত দায় পড়েছে যে এত সময় নিয়ে নিয়ে তোমার এই খাতা গুছিয়ে তারপর তিনি খাতা দেখবেন? অন্ততপক্ষে রিভিশন দেওয়ার ক্ষেত্রে তুমি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড না দেখতে পারো, যে প্রত্যেকটা প্রশ্ন তুমি লিখেছো সেটার উত্তর, যে আমি 7 নম্বর প্রশ্ন ক খ গ ঘ জাস্ট সিরিয়ালি আছে কিনা, 4 নম্বর প্রশ্নের ক খ গ ঘ সিরিয়ালি আছে কিনা, এটা সুন্দর করে দেখবা। ঠিক আছে? আর যদি হাতে সময় থাকে অবশ্যই বানান এবং অন্যান্য বিষয়টা সুন্দর করে দেখবা। ঠিক আছে? আর সর্বশেষ যে বিষয়টা আমি একটু বলতেই হবে আমার, সেটা হচ্ছে এই, দেখো বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে কেউ 90 পাচ্ছে আর কেউ 75 বা 80 পাচ্ছে। এর মূল কারণ কি জানো? এর অনেকগুলো কারণ, তবে এর মধ্যে মূল কারণ হচ্ছে তোমার প্রেজেন্টেশন, এবং প্রেজেন্টেশনের বড় একটা অংশ জুড়েই কিন্তু রয়েছে তোমার পরিষ্কার পরিচ্ছন্নতা। আমি তোমাদেরকে যেটা অনুরোধ করব সেটা হচ্ছে, বাংলার ক্ষেত্রে তুমি সর্বোচ্চ গুরুত্ব দিবে বানানের ক্ষেত্রে। তুমি পরীক্ষার হলে একটা বানান তোমার মাথায় আসছে না, প্রয়োজন নেই, ওই কঠিন বানানটা লেখার কোনো প্রয়োজন নেই। প্রয়োজনে তুমি একটা সহজ বানান বা সহজ শব্দ লেখো, তাতে কিছু যায় আসে না। বানানের ক্ষেত্রে বাংলা পরীক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, এটা তোমাদের কাছে আমার অনুরোধ। বানান সর্বোচ্চ সতর্কভাবে খেয়াল রাখবে এবং সুন্দর করে বানানের দিকে খেয়াল রেখে উত্তর করে আসবে। এবং পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে বানানের সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে পরীক্ষার হলে প্রত্যেকটা প্রশ্নে তোমার প্রেজেন্টেশন। সত্যি কথা বলতে তোমার সৌন্দর্য কিন্তু সম্মানিত শিক্ষক কিন্তু দেখতে পাচ্ছেন না, তোমার সৌন্দর্য কিন্তু প্রকাশিত হচ্ছে তোমার লেখনীর মাধ্যমে। তুমি সবসময় চেষ্টা করবে তোমার খাতায় একেবারেই কাটাকাটি করার কোনো চেষ্টা করবে না। কোনো না কোনো কারণে একটা বানান ভুল হয়ে গেছে, জাস্ট কলমটা নিয়ে একটা দাগ দিবে, একটা দাগ দিয়ে কেটে দিবে। অনেক ছেলেমেয়ে পরে কি একেবারে জাস্ট এইরকম গেজাতে গেজাতে, মানে সেই জায়গাটা একেবারে এমন অবস্থা করে ফেলে যে খাতার দিকে তাকানোই যায় না। তোমার একটা বানান ভুল হতে পারে, তুমি সুন্দর করে একটা দাগ দিয়ে কেটে চলে যাও। ঠিক আছে? খাতার মধ্যে তোমার লেখা দেখেই কিন্তু টিচার বুঝতে পারবে তোমার বাস্তবের সৌন্দর্য, এবং সত্যি কথা বলতে ওই সৌন্দর্যই কিন্তু তোমার নাম্বার পাওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে রাখবে। কোনোভাবেই কাটাকাটি করবে না, কোনোভাবেই বানান ভুল করবে না। এই দুইটা বিষয়ে একটু মনোযোগ রাখবে, দেখবে তোমার নাম্বার কি করে বাংলা প্রথম পত্রে 90 ওঠে তুমি নিজেও টের পাবে। ওকে,
ওকে, তাহলে আশা করছি ভাই সমস্ত কথা তোমরা বুঝতে পারছো। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা কিন্তু আমি এতক্ষণে বলিনি। তোমার এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বাসায় বসে নিজেকে নিজে যাচাই কর। আমি ধরে নিচ্ছি পরীক্ষার এখনো 2-4 দিন রয়েছে। এই 2-4 দিনে তুমি বাসায় বসে একেবারে পরীক্ষার মতো করে নিজে মডেল টেস্ট দাও। ইংরেজিতে একটা কথা বলে না, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। সারা বছর কিন্তু আমি জানি তুমি কিন্তু ওইভাবে কিন্তু কি বাংলা লেখার সময় পাওনি বা প্র্যাকটিস করার সময় পাওনি। কোনো সমস্যা নেই, তুমিও প্র্যাকটিস করোনি, অন্য আরেকজনও প্র্যাকটিস করেনি, তাতে কিছু যায় আসে না। তোমার হাতে কিন্তু এখনো 2-3 দিন সময় রয়েছে। তুমি এই সময়টা বাসায় বসে একেবারে পরীক্ষার মতো করে, কথার কথা ধরে নিচ্ছি সৃজনশীল 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা, তুমি বাসায় বসে যে কোনো একটা গাইড বই থেকে বা যে কোনো একটা জায়গা থেকে বিগত বছরে যে কোনো একটা বোর্ডের প্রশ্ন বের করে তুমি নিজের মতো নিজে পরীক্ষা দাও। এবং তুমি সময়ের দিকে খেয়াল রাখবে যে আমি ঠিক 20 মিনিটের মধ্যে এই প্রশ্নটা উত্তর করতে পারছি কিনা। এবং প্রশ্ন উত্তর করতে যেয়ে বাসায় আমার কি কি সমস্যা হচ্ছে, বাসায় একটা প্রশ্ন উত্তর করতে যেয়ে দেখা গেল যে 20 মিনিটের জায়গায় 25 মিনিট লেগে যাচ্ছে, তার মানে পরীক্ষার হলে যে কনফার্ম থাকো ওটা আরও বেশি সময় লাগতে পারে। সুতরাং এই 20 মিনিট থেকে 25 মিনিট যাতে না লাগে, এটার জন্য কি কি করা যায় সেটা তোমাকে বের করতে হবে। আর সেটার জন্য তোমার বাসায় এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মডেল টেস্ট দেওয়া। এবং মডেল টেস্ট দিয়ে তুমি নিজেকে যাচাই করো এবং সেইভাবে নিজেকে প্রস্তুত করো। এবং আমি এটা বিশ্বাস করি, জাস্ট 1-2টা পরীক্ষা নিজের মতো করে নিজে তুমি যখন বাসায় দিবে, তখন দেখা যাবে ওই ভুলগুলো তুমি পরীক্ষার হলে যেয়ে আর করবে না। আর যখনই তোমার এই ভুলগুলো হবে না, তখন তুমি সুনিশ্চিত থাকতে পারো পরীক্ষায় তোমাকে ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে কেউ আর আটকে রাখতে পারবে না। ঠিক আছে? তাহলে আমার মনে হয় যে আমি এতক্ষণে যে কথাগুলো বলেছি এর থেকেও আর তেমন কিছু বলার নেই। সত্যি কথা বলতে এই ভুলগুলো আমাদের দেশের শিক্ষার্থীরা অহরহ করে থাকে। এই কারণেই কিন্তু দেখা যায় পরীক্ষার হল থেকে বের হয়ে তাদেরকে আফসোস করতে হয়। তো আমি পরীক্ষার আগে জাস্ট তোমাদেরকে চোখে আঙুল দিয়ে এই জিনিসগুলো দেখিয়ে দিলাম, যাতে করে তোমাদের এটা নিয়ে আর কোনো দুশ্চিন্তা না থাকে। এমসিকিউ সর্বোচ্চ ভালোভাবে আনসার করার চেষ্টা করবা এবং নিজে যতটুকু পারো উত্তর করে আসবা। এবং সৃজনশীল প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যা পারো যেটুকু পারো সমস্ত প্রশ্ন সুন্দর করে অ্যান্সার করে আসবে। ঠিক আছে? কতটুকু লিখতে হবে, কি লিখতে হবে, কত পেজ লিখতে হবে, এই চিন্তা মাথার থেকে ছেড়ে ফেলে। ঠিক আছে? তুমি লিখে আসলেই হবে, এর বেশি কিছু লাগবে না। তাহলে আজকে এ পর্যন্তই। আমি শুধু তোমাদেরকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে নিজের উপর আস্থা রাখো, নিজের উপর বিশ্বাস রাখো যে তুমি যা পড়েছ, যেটুকু পড়েছ এটাতেই হবে। তোমার হয়তো মনে হতে পারে আমার ওই ফ্রেন্ডটা এত কিছু পড়েছে, এটা পড়েছে, সেটা পড়েছে বা অন্যান্য অনেক কিছু। বিশ্বাস করো, ও ওর মতো পড়েছে, ওর সাথে তোমার তুলনা করার দরকার নেই। সবসময় মনে রাখবা, তোমার তুলনা কিন্তু সবসময় তোমার সাথে। তুমি কিভাবে লিখছো, কিভাবে প্রেজেন্ট করছো, এটা তোমার ভিতরকার বিষয়। ঠিক আছে? অন্যরা কি লিখছে, কি পড়ছে, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। নিজের উপর আস্থা রাখো, নিজের উপর বিশ্বাস রাখো। এবং আমি এটা বিশ্বাস করি, তোমার এই প্রস্তুতি যেটুকু নিয়েছো, এটা যদি তুমি পরীক্ষার হলে যে সর্বোচ্চটা বাস্তবায়ন করে আসতে পারো, তোমার মুখের হাসি কেউ আটকাতে পারবে না। ঠিক আছে? তোমাদের জন্য ছোট্ট আরেকটা পরামর্শ দেওয়া কিন্তু বাকি আছে। সেই পরামর্শটা হচ্ছে এই, আমাদের শিখর পক্ষ থেকে সম্মানিত শিক্ষক প্রত্যেকটা সাবজেক্ট অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষার আগে কিন্তু তোমাদের জন্য দেখবা আমরা সুন্দর কিন্তু একটা করে গাইডলাইন সেশন নিয়েছি তোমাদের জন্য। আমি তোমাদেরকে অনুরোধ করব, অবশ্যই অবশ্যই এই গাইডলাইন সেশনটা খুবই মনোযোগ দিয়ে দেখবে। এবং আমি আশা করি এই গাইডলাইনের মাধ্যমে তুমি নিজেকে আরেকটু যাচাই এবং বাছাই করতে পারবে এবং পরীক্ষার হলে সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করতে পারবে। তোমরা কিন্তু অবশ্যই গাইডলাইন সেশনটা প্রত্যেকটা পরীক্ষার আগে খুব মনোযোগ দিয়ে দেখবে। তাহলে তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এবং আমি আশা করছি তোমাদের পরীক্ষা অনেক 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 বেশি ভালো হবে। তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ।